তো চোর বাটপাররা কিন্তু আমাদেরকে চুরি বাটপারি না করার জন্য বলে। এই চোর বাটপারদের বিরুদ্ধে দাঁড়ান। প্লিজ, প্লিজ, প্লিজ। আর বক্তব্যটাও আপনাদের শোনা উচিত এবং উনি বক্তব্যে কি বলেছেন সেটার একটা বিশ্লেষণ করার জন্য। এটা খুব বড় না করে এইটাকে করার চেষ্টা করব। যাই হোক, শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে যেটা গত ২ দিনে যেটা প্রকাশ হয়েছে সেটা একটা দুর্দান্ত একটা ইস্যু আছে। সেটা হলো বাকশাল ইস্যুতে উনি কথা বলেছেন ১ম বারের মতো। মানে ১ম বারের মতো তো সো ফার আই রিমেম্বার শেখ হাসিনা বাকশাল নিয়ে ওইভাবে কোনদিন কথা বলেন নাই। বাকশাল নিয়ে ওটা শেষে বলব। কারণ এটা আজকেই আসছে। আজকেই এই ক্লিপটা প্রচারিত হয়েছে বাকশাল নিয়ে। আর তার আগেরটা হলো কৃষকদের ব্যাপার নিয়ে। আপনারা জানেন সারা বাংলাদেশে অ্যাম যে হারে আপনার বিভিন্ন পত্র-পত্রিকা আসছে যে সারা বাংলাদেশে কিন্তু সার সংকট দেখা দিয়েছে। আমার সার সংকট দেখা দেওয়ার কারণটা হলো যেটা বলা হচ্ছে যেটা আমাদের নিজস্ব যে স্টকে ঘাটতি আছে। এট দ্য সেম টাইম আমাদের ইম্পোর্টেরও ঘাটতি আছে। আমাদের অ্যা কারখানাগুলো বন্ধ, উৎপাদন বন্ধ। সেই হিসেবে আমাদের স্টকের কি অবস্থা সেটা নিয়ে এইজন্য দাম বাড়ছে। সেই সারের দাম বাড়া নিয়ে আপনারা জানেন যে সার সংকট, বিদ্যুৎ সংকটের কারণে আমি এর আগে একটা এপিসোড করেছিলাম কনসার্ট বিদ্রোহের মতো ঘটনা। সেখানে কিন্তু কৃষক বিদ্রোহই বলা হয় ওটাকে। পিজন্স রিভোল্ট বলা হয়। ইন্টারন্যাশনালি খুব কনসার্ট কিন্তু বিখ্যাত যে জ্বালানির জন্য বা বিদ্যুতের জন্য বা সারের জন্য মানুষ বিদ্রোহ করে এবং সেখানে গুলি খেয়ে অকাতরে প্রাণ দেয়। সেটা কনসার্ট। সেটা এই যে বিদ্যুতেরটা আমরা বলছি কনসার্টে কিন্তু কনসার্টে কিন্তু সারের জন্যও কিন্তু বিদ্রোহ করেছিল কৃষকরা। সারের এখন পরিস্থিতি কি সেটা আপনাদেরকে আমি ২-১ দিনের মধ্যে আমি ডিটেইল জেনে সার পরিস্থিতি, সারের স্টক পরিস্থিতি কি, সারের সাপ্লাই পরিস্থিতি, সারের দামের পরিস্থিতি কি এটা ২-১ দিনের মধ্যে জেনে আমি আপনাদের সামনে আসবো ওইটা নিয়ে। বাট শেখ হাসিনা সেই সার সংকটের কথা শুনে উনি কি বলেছেন? বা কৃষকদের খারাপ অবস্থার কথা শুনে, বিদ্যুতের খারাপ অবস্থার কথা শুনে কি বলেছেন? আ পুলিশ সদস্যদের বর্তমান পুলিশ সদস্য, পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে কি বলেছেন? সেটা আগে আমরা একটা শুনে নেই তারপর আমরা পর্যালোচনা করব। চলুন আমরা আ শোনার চেষ্টা করি। আমরা করবে, সে ওয়াদা দিতে হবে এবং দেশের এক সকল কৃষককে The walls collapsed already? 3 days later. It's জাস্ট a over. minute, It's জাস্ট a all over. minute একটা অ্যাড Stop wasting your money using banks to transfer money abroad. একটা অ্যাড শুনতেই হয়, কিছু করার নাই। আমার YouTube টা ফ্রি না। ঐক্যবদ্ধ করতে হবে। আমি আমার YouTube আওয়ামী আওয়ামী লীগ দেশকে আত্মনির্ভরশীল করতে চায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করতে চায় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলেই আমরা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলাম। সেরেস পুরস্কার আমরা পেয়েছিলাম। কেন? আমরা কৃষিতে যথেষ্ট আমাদের সাফল্য দেখিয়েছি। আজকে আবার সেই উৎপাদন কমে গেছে। আমাদের এখন ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে। বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবথেকে দুঃখের, সবথেকে লজ্জার। এই লজ্জা থেকে দেশকে উদ্ধার করতে হবে। দেশের মানুষকে আবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেটাই আমরা ফিরিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আজকে একটার পর একটা আওয়ামী লীগ নেতার কর্মীকে হত্যা করা হচ্ছে। এই হত্যা যারা করছে তাদের নাম, ঠিকানা সবকিছু হিসাব রাখতে হবে। আর যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানকার পুলিশ বা যারা কর্মরত তারা কারা তাদেরও নাম ঠিকানা রাখতে হবে। এগুলির বিচার একদিন হবে। আদালতের কাঠগড়ায় এদের সবাইকে দাঁড়াতে হবে। এত অন্যায়, এত অবিচার চলতে দেওয়া যায় না। এত মায়ের কোল খালি করছে তারা। আজকে সারা বাংলাদেশে শুধু লাশ। তুরাগ নদীতে লাশ, বুড়িগঙ্গায় লাশ, বিভিন্ন নদীতে লাশ। নদীতে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ। যেখানে যাবো শুধু লাশ আর লাশ। বাড়ির ঘরের ভিতরে লাশ। ছেলেকে পেল না, মাকে কুপিয়ে মারলো। বাবাকে ছেলেকে পেল না, বাবাকে মারলো। মানে মা, বোন, স্ত্রী তাদের উপর জুলুম অত্যাচার। এই অত্যাচার সহ্য করা হয় না। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। কাজে কৃষকদের কাছে যেতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষকদের জন্য কি কি করছে সেটা তাদের কাছে লিখে লিফলেট আকারে পৌঁছে দিতে হবে এবং তাদের যে কষ্ট দুঃখটা আছে সেটা জানতে হবে এবং আওয়ামী লীগ আসলে যে সমস্যা দূর করবে সে ওয়াদা দিতে হবে এবং দেশের সকল কৃষককে ঐক্যবদ্ধ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ আবার আমরা যেন এই হায়নাদের হাত থেকে রক্ষা করে বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদের কৃষক লীগের কমিটি সমগ্র বাংলাদেশে তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই অন্ধকার গালি দেয়, তিনি তো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং সো এখানে যে জিনিসটা আসছে সেটা হলো যে খাদ্যের সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। এইটা উনি স্পষ্ট করে বলেছেন যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতে হয় কিনা।
উনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ খাদ্য উৎপাদনের সংকট দেখা যাচ্ছে, খাদ্য সংকটের কথা উনি সন্দেহ করছেন। উনি কৃষকরা সার পাচ্ছে না এটার কথা বলছেন। সেই উনি যেটা বলেছেন যে উনারা যদি আবার ক্ষমতায় আসেন তাহলে তারা এই কৃষকদের এই সার প্রাপ্যটা নিশ্চিত করবেন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ফেরত আনবেন এবং সেই ক্ষেত্রে উনি বলছেন ওনাদের সময় ওনার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ওনারা কি পুরস্কার পেয়েছেন এবং দেশের মানুষ এক শান্তিতে ছিল। এখন উনি বলছেন যে দেখেন আমরা যদি আবার ক্ষমতায় আসি তাইলে আমরা আবার কৃষকদেরকে সেই তাদের সহায়তা করব এবং আমরা কৃষকদের জন্য সবকিছু করব যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়। আবার দেশ যেন আবার ভিক্ষার জন্য নিয়ে রাস্তায় ঘুরতে না হয়। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো উনি মানুষের উপর অত্যাচারের কথা উল্লেখ করেছেন যে অত্যাচার নির্যাতন চলছে যেখানে সেখানে লাশ, টুরাগনুইতে লাশ, ওই লাশ উনি বারবার বলছেন যে পুলিশ সদস্যরা যারা এগুলা করছেন বা যারা আছে তাদেরকে সতর্ক করেছেন এবং আ বলতে পারেন যে উনি আ এক ধরনের আ নেতাকর্মীর যে নির্দেশনা দিয়েছেন যে যারা এগুলা করছে সেটা পুলিশ সদস্য হোক, আরোনা সদস্য তাদের নাম ঠিকানা যাতে বিচারটা উনারা ক্ষমতায় আসলে বিচার করতে পারেন। এটা হলো মোদ্দা কথার একটা আ মানে সরাসরি যদি আপনি ওই বক্তব্যটা এবং উনি কৃষক লীগের কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার আসেন আমরা 2nd ওনার যে আজকে যে ভিডিও ক্লিপটা এসছে, সেই ভিডিও ক্লিপটা আমরা শুনি যেটা আপনি আশ্চর্য হবেন এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা অনেকক্ষণ মানে কি একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। সেটা হলো বাকশাল নিয়ে শেখ হাসিনা ১ম বারের মতো প্রকাশ্যে কথা বলছেন এবং বাকশালকে ডিফেন্ড করছেন। যে এই বাকশাল নিয়ে সারা বাংলাদেশে যে পরিমাণ আম কি বলা হয়? অপপ্রচার, যেই পরিমাণ অপপ্রচার বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, এই করা হয়েছে, যেগুলো সারা বাংলাদেশে 75 এর পরবর্তী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা হয় এই বাকশাল গঠন করা নাকি বঙ্গবন্ধুর অপরাধ ছিল। সেইটা সেইটাকে শেখ হাসিনা কিভাবে দেখেন? এবার আপনি একটু শুনেন পরে আমরা বিশ্লেষণে যাব। Norwegian Cruise Line's water park isn't like the others. It stands taller, splash. বাকশাল করে গালি দেয়। তিনি তো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং যত রাজনৈতিক দল ছিল সব দলকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তার শুভ ফল তো মানুষ পেতে শুরু করেছিল। যেখানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নাই, সেখানে কোনো রিজার্ভ ছিল না। যুদ্ধকালীন সময়ে কোনো ফসল উৎপাদন হয়নি। শূন্য থেকে যাত্রা শুরু করে মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করার জাতিসংঘ স্বীকৃতি দেয়। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, একটা তৃণমূলের মানুষ যেন ভোট দেওয়ার সুযোগ পায়। সেই জন্যই তিনি এই পরিবর্তনটা নিয়ে আসেন যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল দলের যারা নির্বাচন করতে চায় তারা প্রার্থী হবেন। সরকারের পক্ষ থেকে তাদের পোস্টার, তাদের সমস্ত খরচ সব দেওয়া হবে এবং ইলেকশন হবে। মানুষের কাছে যার যত বেশি গণসংযোগ করতে পারবে সেই জনগণের ভোট পাবে এবং এই ব্যবস্থায় ২ টো নির্বাচন হয় কিশোরগঞ্জে। যেখানে উপরাষ্ট্রপতি আমাদের সৈয়দ নজরুল ইসলামের ভাই দাঁড়িয়েছিলেন। সেখানে একজন স্কুল মাস্টার জয়লাভ করে। পটুয়াখালীতে একজন নেতা যিনি ছিলেন বামপন্থী তিনি জয়লাভ করেন। তো এই যে ব্যবস্থাটা তৃণমূল মানুষকে যে ক্ষমতাসীন করা এবং থানা কাউন্সিল গঠন করে তার অধীনে সমস্ত ডেভেলপমেন্টের কাজ এবং বাংলাদেশকে তিনি সমস্ত মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন এবং জেলা গভর্নর নিয়োগ করেন এবং এই গভর্নর নিয়োগ তাদের ট্রেনিংও হচ্ছিল। তার মাধ্যমে ওই জেলার কি উন্নতি হবে তারাই পরিকল্পনা করবেন, তারা বাস্তবায়ন করবেন। সরকার সব ধরনের সহযোগিতা করবেন। জাতির পিতা বলেছিলেন যে আমি ৩টা বছর এই সিস্টেম করে একটা নির্বাচন দিয়ে তারপর আবার আমরা সংসদীয় গণতন্ত্রটাকে আরো শক্তিশালী করে দেবো। তৃণমূলের মানুষ যখন চলে আসবে সংসদে ওই সাধারণ মানুষের কথা বলার লোক আসবে। ওই টাকা পয়সা অস্ত্র লাঠি দিয়ে আর কেউ পার্লামেন্টে বসতে পারবে না। গ্রাম থেকে মানুষ চলে আসবে। এই সিস্টেমটা করাটা কি অন্যায় ছিল না? এটাই কি একটা অপরাধ ছিল? সেটাকে কত বিকৃত ভাবে অপপ্রচার করে মানুষকে সন্দেহান করে যে উনি একদলীয় ব্যবস্থা। একদল হয় কি? একদল তো আওয়ামী লীগই ছিল। কিন্তু সকল দলের সমন্বয়ে এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে বাকশাল বলে গালি দেয়, সেটা করেছিলেন। সেই ব্যাখ্যাটা না দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটাই ছিল একটা চক্রান্ত। কারণ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী, আল-বদর, রাজাকার, আল-শামস বাহিনী গড়ে তোলে। তাদের মাধ্যমে গ্রামের পর গ্রাম পাকিস্তানি বাহিনীকে নিয়ে যায়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। ৭.৫ কোটি মানুষের ৩ কোটি মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে শেষ করে। ১ কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। পঙ্গু মুক্তিযোদ্ধা নারীদের ধরে ক্যাম্পে দিয়ে দেয়। এই আল-বদর, রাজাকার, আল-শামস এই বাহিনীগুলির কাজই ছিল এই। যেখানে দুর্ভিক্ষ হলো ৭৪ সালে, বঙ্গবন্ধু তো সেটা
বন্ধ মানে অস্বীকার করেননি। নগদ টাকা দিয়ে কেনা খাদ্যের জাহাজ আমেরিকা শ্রীলঙ্কা পোর্টের থেকে সরিয়ে নিয়ে চলে গেল। বাংলাদেশের মানুষ অসহায়। সে কারণেই তো বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে একেবারে কোনো পতির জমি থাকবে না, নিজের খাবার নিজে উৎপাদন করতে হবে, সে উৎপাদনের উপর তিনি সবচেয়ে গুরুত্ব দিলেন। এবং বাংলাদেশে এখানে একসময় চালের দাম 10 টাকায় উঠে গিয়েছিল, সেই চালের দাম 3 টাকা 3.5 টাকায় নেমে আসলো। এটা তো আমার নিজের চোখের দেখা। 3.5 টাকায় নেমে এসেছিল, মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে ছিল, মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছিল। প্রত্যেকটা অঞ্চলে প্রতিটি মানে পরিবারের কাছে রিলিফের সামগ্রী আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথায় তুলে তুলে পৌঁছে দিত। প্রত্যেকটা মানুষ, ছাত্ররা তাদেরকে বিনামূল্যে কাপড় এবং বই বিতরণ করতেন। সব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পাগোডা যা ধ্বংসপ্রাপ্ত ছিল সব মেরামত করে দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু অপপ্রচার, এই অপপ্রচারের শিকার হলেন তিনি। তারপরও যেটা এসেছে, ফলে রশিদ ফারুক অ্যান্থনি ম্যাসকারেনাহাসের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে বলেছিল যে উনি, তার বিরুদ্ধে আমরা এত অপপ্রচার করেছি, এত কিছু করেছি, তাকে কিন্তু মানুষের মন থেকে মুছতে পারেনি, যে কারণে তাকে সরাতে হলে হত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং জিয়াউর রহমান তাদের সাথে ছিল, এই কথাটা ওই রশিদ ফারুক বিবিসির যে ইন্টারভিউ, এখনো আপনারা খুঁজলে, গুগলে খুঁজলে পাবেন, সেই ইন্টারভিউতে স্পষ্ট বলেছিল, ইউটিউবেও পাওয়া যায়, যে তারা এইভাবে তার হত্যা করেছিল। আপনার আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2024 সাল, আমি 81 সালে বাংলাদেশে ফিরে গেলাম, অনেক বাধা দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান তো আমাকে 32 নম্বর বাড়িটা ঢুকতে দেয়নি। আমি রাস্তায় বসে আমার বাবা মার জন্য মোনাজাত করেছি। এটা হলো বাস্তবতা। What if you could create account planning agents out of thin air? সো এই ক্লিপটা এইটুকুই এসছে। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি এইটার বিশ্লেষণ সামান্য একটু করতে চাই। সেটা হলো প্রথমবারের মতো এটা উল্লেখযোগ্য যে এটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা শুনছেন তাদের কথা তাদেরকে বলি। সেটা হলো যে এই ১ম শেখ হাসিনা ওপেনলি বাকশাল পদ্ধতির পক্ষে কথা বলেছেন। ইট ইস নট লাইক যে উনি ওই সময়কার বাকশাল আ যে পারফরম্যান্স ওগুলোর কথা ওটা উনি বলেন। উনি বলেছেন বাকশাল পদ্ধতিটা এ কেন এই আওয়ামী লীগ বাকশাল পদ্ধতি থেকে বেরিয়ে গেছে এবং আপনারা জানেন যে বাকশাল পদ্ধতি নিয়েই কিন্তু শেখ হাসিনার সাথে আব্দুর রাজ্জাকের বাকশাল পদ্ধতি নিয়ে আব্দুর রাজ্জাকের মতবিরোধটা হয়। এটা শুধুমাত্র নেতৃত্ব না, পলিসিগত মতপার্থক্য। সেই বাকশাল আজকে শেখ হাসিনা ১ম বারের মতো ওন করলেন। শুধু ওন না, উনি বাকশাল পদ্ধতিটা মানে কত ভালো ছিল সেইটার একটা বর্ণনা দিলেন। যেমন ধরেন উনি বললেন যে আ কিশোরগঞ্জে একটা ইলেকশন হয়েছে, পটুয়াখালীতে একটা ইলেকশন হয়েছে। যেখানে কিশোরগঞ্জের ইলেকশনে একজন আ আ সাবেক সাবেক উপপ্রধান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ভাইও ইলেকশন। সেখানে একজন প্রাথমিক শিক্ষক, একজন শিক্ষক সংসদে নির্বাচিত হয়েছেন। এটা হচ্ছে টোকেন আফটার ক্রিয়েশন অফ বাকশাল। সো তিনি এটার আরেকটা উদাহরণ হলো পটুয়াখালী থেকে যেখান থেকে নির্বাচন, সেখানে একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক কিন্তু নির্বাচিত হয়েছিল। এবং সেই পদ্ধতিটা কি ছিল? ইলেকশনের পদ্ধতিটা কি ছিল? বাকশালটা কি? বাকশালটা ছিল সব দল মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এটা ৩ থেকে ৩.৫ বছর পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটা চলবে। যেখানে তৃণমূল থেকে সাধারণ মানুষের প্রতিনিধিকে নির্বাচন করে নিয়ে আসা হবে। সেটা কোন পদ্ধতি? সে পদ্ধতিটা হলো সরকার সকল প্রার্থীর, যত প্রার্থী ওখানে নির্বাচন করবে, সেটা বাকশালের অধীনে যত প্রার্থী নির্বাচন করবে, সে সকল প্রার্থীর লিফলেট করে দিবে, পোস্টার করে দিবে এবং সরকার তাদের প্রচারণায় সহায়তা করবে। সকলে প্রচারণায় সহায়তা করবে, সরকার সমভাবে। সেখানে যিনি সবচাইতে জনপ্রিয় তিনি নির্বাচিত হবেন। যিনি সবচাইতে বেশি মানুষের সাথে কানেক্টেড তিনি নির্বাচিত হবেন। সেটা ওইখানে আর লাঠির আ প্রা আ ইয়ে থাকবে না, প্রাধান্য থাকবে না। সেখানে টাকার প্রাধান্য থাকবে না। সেখানে সন্ত্রাসের প্রাধান্য থাকবে না। মানে আপনার গায়ের জোর ওখানে ইয়ে হবে না। যেই গায়ের জোরটা কিন্তু এই নির্বাচনে যেটা সো কল্ড গণতন্ত্রের নামে যেটা হচ্ছে সেটা তো হচ্ছে। যার গায়ে শক্তি আছে, যার টাকা আছে, যার যে শিল্পপতি তারাই আইদার আসন পারচেজ করা অথবা মনোনয়ন পারচেজ করে। এইভাবেই তো বাংলাদেশে গণতন্ত্র চলে আসছে। মানে সো কল্ড পার্লামেন্টে। কিন্তু উনি কিন্তু এই ১ম স্পেসিফিক বলেন যে ২ টো টোকেন নির্বাচন করা হয়েছিল। যে নির্বাচনের মাধ্যমে আসলেই সাধারণ মানুষ নির্বাচিত হয়ে সংসদে আসছে এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ওই সাধারণ মানুষ আসছে সেই তো মানুষের কথা জানবে। সে মানুষের কথা যেহেতু জানবে, সো তৃণমূলের ক্ষমতায়নের যে কথাটা বলা হয়, দেখেন এতদিন পর্যন্ত তৃণমূলের নেতৃত্বের কথা যেটা বলা হচ্ছে, সে বাকশালের মধ্যেই ওই তৃণমূলের নেতৃত্বের কথা কিন্তু বলা হয়েছে। যে তৃণমূল থেকে যে লোকটা সবচাইতে জনদরদি হবে, জনগণের পাশে থাকবে, জনগণের কথা বলবে, সেই নির্বাচিত হয়ে আসুক। ওই ২ টা টোকেন নির্বাচনের মাধ্যমে কিন্তু এইভাবেই কিন্তু সেখানে আওয়ামী লীগের কেউ নির্বাচিত হয় নাই কিন্তু। এই ২ টা নির্বাচনেই।
ওইখানে এই উদাহরণটা উনি দিয়েছেন। কেন উদাহরণটা দিয়েছেন? আমি এক্সাক্টলি what she is going to propose এটা আমি জানি না। কেন জানি মনে হচ্ছে যে বাকশালের পলিসিটা শেষ পর্যন্ত শেখ হাসিনা নিজে অনুধাবন করছেন এবং বাকশাল পলিসিটা নিয়ে উনি সামনে আগাচ্ছেন। তিনি বাকশালকে ডিফেন্ড করছেন ১ম বারের মতো প্রকাশ্যে। মানে বাকশাল পদ্ধতিটা। আমি বলছি না বাকশাল সরকার, বাকশাল পদ্ধতিটার কথা। উনি বলছেন যে গভর্নর নিয়োগ করেছিলেন যে প্রত্যেকটা মহকুমাকে জেলা বানানো হয়েছে আবার সেখানে গভর্নর নিয়োগ করেছিলেন সেটার জন্য প্রত্যেকটা এলাকার যে এলাকা প্রত্যেকটা জেলার নিজস্ব উন্নয়ন, নিজস্ব প্রয়োজনের কথা যেন সেন্টার পর্যন্ত পৌঁছায়। সেটা গভর্নর নিজস্ব ওই এলাকার উন্নয়নের যে পরিকল্পনা সেটা গভর্নর করবেন, বাস্তবায়নও ওই গভর্নর করবেন। সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র তাকে সহায়তা করবে। দ্যাট ওয়াজ দি বাকশালস মেনিয়া যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য গভর্নমেন্ট এগুলো আমরা কিন্তু ইন জেনারেল জানি। আমি অনেক চেষ্টা করতেছি বাকশালের সেই এসআরওটা সংগ্রহ করার জন্য। আমি এখন পর্যন্ত একজনও মানে পাইলাম না যে আমাকে ভালোবাসে এরকম একটা লোক পাইলাম না যিনি বাকশালের সেই এসআরওটা যে এসআরওর মাধ্যমে বাকশালটা গঠন করা হয়েছিল সেই মূল বাকশাল ডকুমেন্টটা আমি এখনো সংগ্রহ করতে পারিনি। এটা কোনো জায়গাতে কোনো অনলাইনে সমস্ত জায়গা থেকে আর্কাইভ থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা একমাত্র ফিজিক্যালি আছে বাংলাদেশ সংসদের লাইব্রেরিতে, আ জাতীয় আর্কাইভে আছে, জাতীয় বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ যেটা ওখানে আছে, বাংলাদেশ পাবলিক লাইব্রেরি যেখানে আছে ওখানে আছে, আর একটা ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতেও নাকি আছে। কিন্তু আমি এখন পর্যন্ত এইটার মানে ফিজিক্যাল কপি আমি এখন পর্যন্ত সংগ্রহ করাইতে পারি না। চেষ্টা করতেছি। যদি পাই আমি বাকশালের উপর অবশ্যই কথা বলব। বাকশালের উপরে এটার জন্য মানে আমার নিজেরই খুব আগ্রহ যে এটা নিয়ে কথা বলব। অনেক বই আছে, সেই বইগুলোতে কিন্তু বাকশালের সঠিক ইয়েগুলো আসে নাই। যেটা ধরেন আজকে শেখ হাসিনার ২ টা লাইনে কিন্তু আমি কিন্তু এই উদাহরণটা আমি জানতাম না যে ২ টা প্রাইমারি নির্বাচন হয়েছিল, টোকেন নির্বাচন হয়েছিল। যে নির্বাচনের মাধ্যমে দেখা গেছে যে যিনি প্রভাবশালী, যিনি পার্টি করতেছেন, পার্টি করে যিনি করতেন, তার বদলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একজন সাধারণ নাগরিককে যেমন একজন প্রাইমারি স্কুলের টিচারকে তারা এই নেতা হিসাবে নির্বাচিত করেছে। আরেক জায়গায় একজন সাধারণ মানুষকে পটুয়াখালীতে একজন সাধারণ মানুষকে নেতা হিসাবে নির্বাচিত করেছে। আদার দ্যান পার্টিজান পার্টির খুব হোমরা-চোমরা ছাড়া কিন্তু নির্বাচন করেছে। সো এটা এই উদাহরণটা আমি আগে জানতাম না। এই ২ টা উদাহরণ আমার জানা হলো এবং আমি চেষ্টা করব এটা নিয়ে করতে। আরেকটা হলো যে উন্নয়ন কৌশলের কথা উনি বললেন যে উন্নয়ন কৌশলের অধীনে যেটা ডিসেন্ট্রালাইজ প্রশাসনের মাধ্যমে যেটা সহজ যে এলাকার লোকই তো বুঝবে কোথায় উন্নয়ন করা দরকার। এটা কেন আমার এলজিআরডি মিনিস্ট্রি কেন এটা এই ঢাকা থেকে জানবে যে বুরুঙ্গামারীর কোন রাস্তাটা ঠিক হইতে হবে। এটা এলাকার লোকরাই ঠিক করবে। এলাকার লোকরা এলাকার গভর্নর যিনি জেলার গভর্নর, জেলার শাসক যিনি হবেন, সে জেলার গভর্নরের মাধ্যমে এই উন্নয়নের প্রপোজালটা সেন্টারে পাঠাবেন। সেন্টার ফান্ড করবে। আবার ওই গভর্নরের যে আ আ প্রশাসন আছে সেই গভর্নরের প্রশাসন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে উইং থাকবে তারা ওইটা ইমপ্লিমেন্ট করবে। সো ডেভেলপমেন্টটা হয়ে যেত ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট। হ্যাঁ? ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট হলে আর ধরেন কেউ বলে আমরা কুড়িগ্রাম কেন এত দরিদ্র রইল? কেউ বলে গাইবান্ধা কেন এত দরিদ্র রইল? কেউ বলে চিটাগং এত ধনী হইল, সিলেট এত ধনী হইল। সেটা অন্য জিনিস। সেটা মানুষের ইনকামের কারণে বিভিন্ন জেলায় এভাবে উন্নতি। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল যে মানুষের সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধা দিলে মানুষের মানব সম্পদের উন্নয়ন হয়, সেইটা যদি ডিসেন্ট্রালাইজড হয়, লোকাল থেকে হয়, তাহলে কিন্তু অনেক বেটার হয়। কারণ লোকাল লোকরা জানে তার কি করতে হবে। লোকাল লোকরা জানে ওই রাস্তাটাতে কি কালভার্ট লাগবে, না একটা ব্রিজ লাগবে, না কি লাগবে। লোকাল লোকরা জানে। এলজিইডির একজন ইঞ্জিনিয়ার ঢাকা থেকে উনি বা ওই অঞ্চলের এলজিইডির যে এক্সিকিউটিভ আছে উনি ভিজিট করবেন ১৫০ কিলোমিটার দূরে যায় উনি ওই এলাকার কি প্রয়োজন সেটা মানুষের কাছে শুনে ঠিক করার চাইতে ওই এলাকার মানুষ প্রস্তাব করবে যে আমার এলাকায় আমার এটা করা দরকার। এইটা আমার এলাকার জন্য প্রযোজ্য। আমার এলাকায় এটা করলে আমার ব্যবসার সুবিধা হবে। আমার এলাকায় এটা করলে আমার যাতায়াতের সুবিধা হবে। আমার এলাকায় এইটা করলে আমার লেখাপড়ার সুবিধা হবে। এইখানে স্কুল করলে ভালো হবে, ওইখানে স্কুল করলে ভালো হবে। অপ্রয়োজনীয় আমার কোনো কাজের দরকার নেই। এটা এলাকার লোকজন ঠিক করবে। সো বাকশাল ওয়াজ এ টাইপ অফ ডিসেন্ট্রালাইজেশন যেটা আজকে উনার কথাবার্তায় আমি বুঝতে পেরেছি। তারপরেও আরো ডিটেইল আমাদের বাকশাল সম্পর্কে জানা দরকার আছে। আমরা অবশ্যই বাকশাল সম্পর্কে যাবো। বাট I feel like now a hope যে শেখ হাসিনা ওই সময় যে বঙ্গবন্ধু তৃণমূলকে যে ক্ষমতাসীন করার বা ক্ষমতার কাছে আনার জন্য বা তৃণমূল দিয়ে দেশটাকে শাসন করার জন্য বা তৃণমূল দিয়ে দেশটাকে চালানোর জন্য যে কথাটা বলেছিলেন সেটা শেখ হাসিনা আজকের এই মাধ্যমে কিন্তু উনি উল্লেখ করলেন। আমি আশা করব যে শেখ হাসিনা তার উন্নয়ন মডেলের মধ্যে বাকশাল মডেলটাকে উনি আমার মনে হয় যে উনি আস্তে এটা করবেন। তারপর উনি আরেকটা তথ্য দিয়েছেন যে তথ্যটার সাথে অনেক মানে আমিও আ অনেক সময় মাঝে মধ্যে বলি যে আমাদের কেনা গম দুর্ভিক্ষটা কেন হয়েছিল?
আমাদের কেনা খাদ্যশস্য আমেরিকা ফেরত দেন। উনি বলছেন শ্রীলঙ্কার পোর্ট থেকে আমি বিভিন্ন পত্রিকায় দেখেছি ইভেন একটা জাহাজ হিরন পয়েন্ট পর্যন্ত এসছে। উনি বলছেন শ্রীলঙ্কার পোর্ট থেকে ফেরত নিয়েছেন। তারপরেও দেখেন কেনা উনি এই আমি এতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এইভাবে প্রকাশ্যে বলে নাই যে আমার কেনা গম আমেরিকা নিয়ে আমাদের থেকে নিয়ে গিয়ে আমাদের দেশটাতে দুর্ভিক্ষ তৈরি করছে। এই কথাটা কিন্তু কেউ বলে নাই। কেউ বলে না। দিস ইস ফর দি ফার্স্ট টাইম আমি একজন নেতার কাছ থেকে শুনলাম। আই ফিল প্রাউড যে এই কথাগুলি বাংলাদেশের মানুষের কাছে বলা উচিত। মিথ্যাচারগুলো ঢাকার জন্য এই তথ্যগুলি বাকশাল বা বঙ্গবন্ধুর আ আপনি দুর্নাম করতে পারেন তার প্রশাসনে করতে। কিন্তু কি কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল? সে কারণটা এক্সাক্ট কারণটা কেন বাংলাদেশের সব মানুষ জানে না? কেন মানুষ এখন পর্যন্ত খালি চিল্লাইতে থাকে যে বঙ্গবন্ধু দুর্ভিক্ষ করছে? বঙ্গবন্ধু চাল কিনছে, গম কিনছে, সব কিনেছে। সেগুলো ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মানুষকে বুকা রেখে মারার জন্য। কিন্তু কেউ এটা প্রচার করে না। দেখেন উনি অ্যান্থনি ম্যাসকারেনাস এর কথা আজকে উনি বলাতে হয়তো এটা অনেক বড়। কিন্তু অ্যান্থনি ম্যাসকারেনাস এর বই বহু আগে প্রকাশিত হয়েছে। এবং সেখানে বলছে এই ইয়ারা, এই খুনিরা তারা বলছে যে বঙ্গবন্ধুকে তারা কোনভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করে তারে শেষ করা যাচ্ছে না। এইজন্য তারা তাকে কিল করেছে। সেখানে বলছে অ্যান্থনি ম্যাসকারেনাস এর বইতে আছে যে তারা বিবিসিতে তারা ইন্টারভিউ দিয়েছে যেটা গুগলে পাবেন। আপনারাও চেষ্টা করেন যে ওখানে আছে যে ওরা বলছে, রশিদ বলছে যে জিয়াউর রহমান জানতেন এই কুসম্পর্কে। তাহলে কেন আমরা সন্দেহ করি? যারা খুন করেছে তারা বলতেছে, আমরা সন্দেহ করি। যারা খুন করেছে তারা বলতেছে কেন বঙ্গবন্ধুর খুন করেছে? কারণ বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার করে তারা পারছিল না। সেই অপপ্রচার করে পারছিল না বলে তারা বঙ্গবন্ধুকে খুন করেছে। এই কথাটা কেন বাঙালি এখনো এগুলো নিয়ে আমরা চিন্তা করি? আমরা কেন এখন পর্যন্ত সত্য কথাটা গ্রহণ করি না? এই সত্য কথাগুলি গ্রহণ করা দরকার। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে আজকে এই বাকশাল নিয়ে শেখ হাসিনার বক্তব্যের জন্য। আপনারাও নিশ্চয়ই শেখ হাসিনার মুখে বাকশাল নিয়ে কথা বলাটা শুনেছেন। এখন আসেন কি বিষয় উনি আর অন্যান্য বিষয়ের মধ্যে আসলে বাকশালটাই হলো সবচাইতে ইয়ের এবং এই যে দুর্ভিক্ষ নিয়ে উনি যে কথা বলেছেন এগুলো খুবই এই তথ্যগুলো একদম হর্সেস মাউথ যেটাগুলো একদম সর্বোচ্চ মুখ থেকে এই কথাগুলো আসা উচিত। বাকশাল নিয়ে যে অপপ্রচার হচ্ছে সে অপপ্রচারটা বেঠিক। এই অপপ্রচারটা কেন বেঠিক সে যুক্তিগুলো দাঁড় করিয়ে কিন্তু আসা উচিত। আমাদের নেতৃত্বের উচিত এই নিয়ে কথা বলা। শুধু শেখ হাসিনা না, টোটাল আওয়ামী লীগের যারা তখন যেমন অন্যান্য দলও কিন্তু বাকশালে ছিল। তারাও বলা উচিত তারা কেন বাকশালে? তারা মিথ্যা কথার এই মিথ্যা প্রচার যে বাকশালের মাধ্যমে সে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে পুরা গণতন্ত্র বিদায় করে দিয়েছিলেন। এইটা যে ঠিক না। উনি যে একটা উন্নয়ন মডেল নিয়েছিলেন, এই উন্নয়ন মডেলের কথা আমার মনে হয় বারবার প্রচার করা উচিত। বারবার বলা উচিত এবং তথ্য দিয়ে, নট চাওয়াবাজি। তথ্য দিয়ে। বাকশালের আপনারা যে যেখানে আছে, আপনারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব বাকশাল ডকুমেন্টটা যদি আপনারা পান, এসআরওটা যেটা দিয়ে স্পেশাল রেভিনিউ অর্ডার দিয়ে যেটা করা হয়েছে এসআরওই খুব সম্ভবত সেই বাকশালের ইয়েটা পার্লামেন্টেই আছে। আপনারাও যদি সংগ্রহ করতে পারেন, আপনারাও পড়ে দেখেন এবং আপনি আপনার পাশের লোককে এটা দেখেন যে পড়ো তোমরা বাকশাল নিয়ে যে অপ্রচার হয়, দেখো বাকশালের মধ্যে কি আছে। ইটস অ্যান ডকুমেন্ট। ইটস এ ডকুমেন্ট যে ডকুমেন্টটা বাংলাদেশের উন্নয়নের মডেল হইতে পারে। যে উন্নয়নের মডেলটা কিন্তু পরবর্তীতে সবাই কিন্তু ফলো করেছে কিন্তু বাকশাল নামে না। খেয়াল করে দেখেন জিয়াউর রহমান এই যে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কথা বলে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কথা বলেছেন। সেটা কিসের জন্য সবুজ বিপ্লব? উৎপাদনের জন্য। পরবর্তীতে জিয়াউর রহমান এটা কিন্তু সবাই নিল। বাংলাদেশে আমরা তো বঙ্গবন্ধুরটাকে নেগেট করার জন্য আমরা বলা হয় জিয়াউর রহমান উৎপাদনের রাজনীতি করেছেন। উৎপাদন রাজের সবুজ বিপ্লব বাংলাদেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সে সময় বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের দিয়েছিলেন। এবং বাকশালের কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশকে কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা যায়। সেখানে আছে উৎপাদনের রাজনীতি সেটা। অথচ যখন স্লোগান উৎপাদনের রাজনীতি জিয়াউর রহমান ওইটা নিয়ে আমরা লাফাই। কিন্তু জিয়াউর রহমানের খাল কাটা ছাড়া আর কি উৎপাদনের রাজনীতি আছে? জিয়াউর রহমান কি বঙ্গবন্ধু সেই জেলাগুলোকে মাইনাস করেছিলেন? না করেন নাই তো। জেলাগুলোতে ঠিক আছে শুধু গভর্নরদেরকে মাইনাস করেছেন। আবার যায় জেলা প্রশাসক ওই আগের সিস্টেমে উনি নিয়ে গেছেন। কিন্তু জেলা তো বাতিল করেন নাই। করেছেন? করেন নাই। এরশাদ আরো এক ধাপ সামনে এগিয়ে কিন্তু থানাগুলোকে উপজেলা বানিয়েছিল। আজ খালেদা জিয়া গভর্নমেন্টে এসে আবার উপজেলা পদ্ধতি বাতিল করে দিয়েছিল। যখনই বাংলাদেশে কিছু খেয়াল করে দেখেন ই বিএনপির legacy টাই হলো সবসময় পেছনের দিকে নিয়ে যাওয়া। অথচ সেটাকেই আমরা গ্রহণ করি। আমাদের এই জাতিসত্তার ভিতরে রক্তের মধ্যে সমস্যা। বিএনপি আমাদেরকে পেছনে টানে, আমরা সেই পেছনে টানাকে বিশ্বাস করি। আমি সেটার পিছনে ছুটতে থাকি এবং পঙ্গপালের মতো নিজের আত্মাহুতি দেই। ২৪শে আগস্ট তার প্রমাণ। আপনি যখন দেশটা একটা জায়গাতে আপনার যখন দেশ উন্নতির যে বা করাপশন হবে মাহাথিরের নাম বলে সবাই কিন্তু মাহাথিরের আমলে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি করাপশন হয়েছে। আনোয়ার ইব্রাহিমের কথা বলেন, আনোয়ার ইব্রাহিমের আমলে কি এই করাপশন হচ্ছে না? অবশ্যই করাপশন। করাপশন ছাড়া মাহাথিরকে সবাই রোল মডেল মনে করে। সে মাহাথির বলছে যে মিনিমাম করাপশন মেনে নিতেই হবে। দ্যাট শুড বি পার্ট অফ ইউর ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি।
আদারওয়াইজ আপনার কাজ আগাবে না। তো বরং একটা স্লোগান ছিল মাহাথিরের সময় যে আ টাকা যদি নাও, ঘুষ যদি নাও, কাজটা যদি না করো তাহলে তোমার পানিশমেন্ট হবে। মানে তুমি ঘুষ নিছো কিন্তু কাজটা করবা না, এইটা হইতে পারবে না। মাহাথিরের সময় এটা ছিল তার নীতিমালার একটা যে করতে পারবে না। আপনি সিঙ্গাপুরের উদাহরণ দেন, লি কুয়ান এই সিঙ্গাপুরকে এত বড় কেমনি করেছে? সেখানেও কিন্তু সীমিত পরিমাণ বা যেভাবে এই দুর্নীতি সারা দুনিয়ার অংশ। বলে না মক্কার মসজিদ থেকেও কিন্তু জুতা চুরি হয়। সো চোর সব জায়গায় আছে। দুর্নীতি সব জায়গায় হয়। সব জায়গায় দুর্নীতি হয়। কিন্তু আমাদের দেশে আমরা যখনই উন্নয়নের আমরা যখন পজিটিভ কিছু করতে যাই, তখন এইটা নিয়ে এত হাউকাউ করা হয় যে, যে পজিটিভ কাজগুলো যে ডেভেলপমেন্ট এর কাজ ছিল এগুলোকে বাতিল করে দেওয়া হয়। এগুলোকে এমনভাবে নেগেট করে এই জনতা, এই জনগণই, এই জনগণ এটাকে নেগেট করে, এটাকে অপছন্দ করে না। যে বলে, "হ্যাঁ, এখানে দুর্নীতি হচ্ছে।" আরে উন্নতিটা কিন্তু সে করে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির বাইরে পৃথিবীর কোন দেশ নাই। ভাই এই কথাটা আমাদের দেশের আমরা ফেরেশতা হইতে চাই কিন্তু আমরা নিজে চোর। খেয়াল করে দেখেন লাখ, লাখ ফেরেশতা গণভবন চুরি করছে। সব রেগুলার যদি ফেরেশতা ধরেন, তারাই তো দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিছে। তারাই তো আ বৈষম্য বিরোধের তারা লুটপাট করছে কেমনে? যদি মেন্টালি চোর না হয়, দুর্নীতিবাজ না হয়, কেমনে আপনার একটা হাঁস চুরি করে নিয়ে আসে? কেমনে গরু জবাই করে মাংস বিতরণ করে নিয়ে আসে? কেমনে ওখানকার এই যে পশুগুলো আছে ওগুলারে জবাই করে মাংস কাটাকাটি কেমনে ওখান থেকে মাছ চুরি করলো? এই ফেরেশতারাই তো। যারা ফেরেশতা হইতে চাইছে, যারা মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি তাড়ায় দিবে। তারা কি তারা নিজেরা দুর্নীতিবাজ। একেবারে মিনিমাম লেভেলে বাচ্চা একটা সন্তানকেও কিন্তু সে এই চুরির সাথে সম্পৃক্ত করেছে। নিজের বাচ্চাকে কাঁধে করে নিয়ে যেয়ে এখন গণভবন থেকে লুট করেছে। আমি একজন মহিলাকে দেখেছি যে গণভবনের শাক চুরি করতেছে এবং শি ইস ওয়েল ড্রেসড এবং তার সাথে কিন্তু তার ২ টা সন্তান আছে। ২ টা সন্তানকে সাথে করে নিয়ে যায় গণভবনের শাক চুরি করতে। শাক চুরি করতে মানে কি? এটা লুটপাট করতেছে। সো আপনি দুর্নীতিটা কিন্তু মানুষের মাথার মধ্যে। এইটা থেকে আপনি মুক্ত না। যেই ফেরেশতারা বাংলাদেশে ২৪ এর গণ-অভ্যুত্থান করেছেন বলে দাবি করেন যে জঙ্গি, আমি যাদেরকে জঙ্গি বলি, কিন্তু আপনি যদি তাদেরকে ফেরেশতা বলেন, সেই ফেরেশতারাই তো লুটপাট করেছে। সেই ফেরেশতারাই বাংলাদেশের অবকাঠামোগুলো জ্বালিয়েছে। সেই ফেরেশতারাই বাংলাদেশের ৪৬০ টা থানাতে লুটপাট করেছে। ৪৬০ টা থানা থেকে অস্ত্র লুট করেছে। সেই ৪৬০ টা থানায় এই পুলিশদেরকে হত্যা করেছে। এই ফেরেশতারাই তো, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। খুন করা দুর্নীতি না? যে সার্ভিং পুলিশকে আপনি খুন করতেছেন। এদেরকে জঙ্গি বলা যাবে না? এদেরকে এরাই তো আসল দুর্নীতিবাজ। ২৪ এ যারা গণ-অভ্যুত্থানের নামে যে জঙ্গি অভ্যুত্থান করছেন, এরাই আসল দুর্নীতি। কারণ এরা মানসিকভাবে বিকৃত, মানসিকভাবে দুর্নীতিবাজ। এরা বাংলাদেশের উন্নতি চায় না, এরা বাংলাদেশের পেছন দিকে না চায় এবং এরা সবসময় কি বলে কুহেলিকার পেছনে দৌড়াইতে থাকে। নিজে বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে করব। প্রত্যেক ঘরে, ঘরে দুর্নীতি। আমার পরিচিত জনের মধ্যে আছে যে বলে যে আমার ছেলে আ আ এখন ইয়ে হয়েছে, আমার ছেলের কি বলে এ যে ছেলে সে ধরেন আরেক ছেলে টিভি কিনতে পারে না, আমার ছেলে টিভি কিনছে। আমাদের সময়কার কথা বলি। দুর্নীতি সর্বত্র আছে। দুর্নীতি মাথার মধ্যে। যে মানুষটা দুর্নীতি করে না, সে মানুষটা যখন পিছিয়ে পড়ে, সে মানুষটা যখন পেছনের দিকে যেতে চায়, তখন তার সন্তান তাকে ঘৃণা করে, তার স্ত্রী তাকে ঘৃণা করে, তার মা তাকে ঘৃণা করে, তার বাবা। এটা হলো আমাদের সমাজ। সেই সমাজে আমরা বলি দুর্নীতি হইতে পারবে না। এবং আমরা যারা বলি দুর্নীতি হইতে পারে না, তারা যায়া লুটপাট করি। তাহলে বলেন তো দেখি দুর্নীতি কোথায়? দুর্নীতি আমাদের মনের মধ্যে, মানুষের মধ্যে। আর ওভারঅল সারা দুনিয়াতে দুর্নীতি কিন্তু দুর্নীতি। দুর্নীতি আছে। দুর্নীতির পরেও কিন্তু আপনি আমেরিকাতে দুর্নীতি হয় না? ট্রাম্প প্রকাশ্যে বলে, "আমি ওদের ট্যাক্স ফাঁকি দিতে পারি। আমি হলো সেরা এই ব্যাপারে।" সে দুর্নীতি করতেছে। মানসিকভাবে দুর্নীতিবাজ কিন্তু। আপনি বলতেছেন আইনের ফাঁক গলে উনি পার পেয়ে যাচ্ছেন। আপনি বলতেছেন, আমি বলতেছি, যুক্তি দেখাচ্ছি। বাট সে কি করতেছে? সে রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে। সে নিজে বলে যে, "আমি সবচাইতে বুদ্ধিমান বলে আমি এরকম ফাঁকি দিতে পারি।" সে ফাঁকি দিতে পারে বলে সে বুদ্ধিমান। এখন আপনি আবার সেই আমেরিকা থেকে যখন আপনাকে বলে, "আপনারা দুর্নীতি করতে পারবেন না, আমরা এটা নিয়ে লাফাইতে থাকি।" আমাদের কতগুলি বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা আমাদের দুর্নীতির বিরুদ্ধে করে, প্রত্যেকটা দুর্নীতিবাজ। প্রত্যেকটা। এই ইফতিখার আলম বলেন, সে নিজে মানসিকভাবে দুর্নীতিবাজ না হলে তার একটা প্রতিষ্ঠানে সে গত ৩০ বছর যাবৎ অন্য কাউকে আসতে দেয় না কেন? তার জায়গায় কি অন্য কেউ যোগ্য হতে পারে না? যেই মতিউর রহমান দুর্নীতির বিরুদ্ধে অভিযানের এই মানে কোরাস কণ্ঠে গান গায়, যে মাহফুজ আনাম কোরাস কণ্ঠে গান চায়, যে মতিউর রহমান চৌধুরী কোরাস করে, এই যে এগুলো হলো পরিচিত। যে আ কি বলে ইফতেখারুজ্জামান, বেয়াড আলম, তারপরে এই যে মহিউদ্দিন নামে একটা ছাগল আছে যেটা এখন প্রথম আলোতে লেখে, এইটা ইতিহাস বিকৃত করে। এদেরকে আমরা মনে করি। কিন্তু এরা তো মহিউদ্দিনকে যদি বলেন মানসিক দুর্নীতিবাজ, আপনি ইফতেখার আলমকে বলতে হবে যে মানসিক দুর্নীতিবাজ। আপনার মাহফুজ আনামকে বলতে হবে মানসিক দুর্নীতিবাজ।
আপনার মতিউর রহমানকে বলতে হবে মানসিক দুর্নীতিবাজ, মতিউর রহমান চৌধুরীকে বলতে হবে মানসিক দুর্নীতিবাজ। আর যত বুদ্ধি দেবপ্রিয় ভট্টাচার্য মানসিক দুর্নীতিবাজ। বাট শুধু টাকা চুরি করলে দুর্নীতিবাজ? মনের দুর্নীতি যেটা, মন যেখানে সবচেয়ে খারাপ জিনিস সামনে নিয়ে আসে। আজকে দেখলাম ওই ছাগলটা একটা লিখছে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে সে কোয়েশ্চেন করছে। আমি কোনো এক সময় এটা নিয়ে কথা বলব। সো এই মানসিক দুর্নীতিবাজ তো বাংলাদেশে সবচাইতে বেশি আমরা। সেই মানসিক দুর্নীতিবাজরা কিন্তু একদল লাখ, লাখ লোক, লাখ, লাখ ফেরেশতাকে দুর্নীতিবাজে পরিণত করছে, লুটপাটকারীতে পরিণত করছে, চোরে পরিণত করছে, ডাকাতে পরিণত করছে। এই ডাকাতরা এখন কিন্তু সর্বত্র আছে। এখন লুকায় আছে কিন্তু সবাই। সবাই কিন্তু লজ্জায় এখন মাথা ঢুকায়। প্রত্যেকটা এখন ঘোমটা দিয়ে চলতে হয়। মহিলা যারা ওখানে চুরি করতে গেছে সব ঘোমটা দিয়ে চলে। কারণ মানুষ তারা চিনে ফেলবে। চিনলেই তো ওই ঘোমটা ধরে ২ টা কিছু একটা করবে। সো চোর বাটপাররা কিন্তু আমাদেরকে চুরি বাটপারি না করার জন্য বলে। এই চোর বাটপারদের বিরুদ্ধে দাঁড়ান। প্লিজ, প্লিজ, প্লিজ।